আমাকে ডিএনএ স্যাম্পল রাখা হয়। মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। আর্থিকভাবে আমি বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি এবং পারিপার্শ্বিক সামাজিকভাবে আমি হেনস্থার। আমার বিরুদ্ধে কেউ নেই। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইনি। গর্বিরা বিক্রি করে দিয়েছে, এখন 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নেত্রকোনা 12 বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা সোশ্যাল মিডিয়াতে জন্ম নিয়েছে একজন ইমামকে অভিযুক্ত করে। দর্শক, এখন ডিএনএ টেস্টের পর চিকিৎসকের কথা তথ্য অনুযায়ী একেবারেই যেন এই বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে। কেননা এই ডিএনএ টেস্টের মাধ্যমেই এখন জানা যায় যে প্রকৃত ধর্ষক কিন্তু এই হুজুর বা শিক্ষক ইমাম নয়, বরং আপন ভাই। তাহলে দর্শক, এই ঘটনাকে অন্যদিকে মোড় ঘোরানোর পেছনের যে রহস্যটা ছিল 3 লক্ষ টাকার দাবি, এটাই কি আসল সত্য হলো? কি করবে এবার বর্তমান প্রশাসন? এই একজন সম্মানিত শিক্ষককে এতটা লাঞ্ছিত সম্মানহানি করার দায়ে এখন কতটা অপরাধের শাস্তিপ্রাপ্য এই ধর্ষিতার পরিবার? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। এই মেয়েটা তার নিজের আপন ভাইয়ের সাথে কুকর্মের সাথে লিপ্ত থেকে ছেলেরকে কোনো জিজ্ঞাসাবাদ, ছেলের কথা কোনো শুনে নাই। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইনি। গর্বিরা বিক্রি করে দিয়েছে, এখন বহু টাকা, আমার 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে 1 মাস 2 দিন কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মুজাফফর আহমেদ। ডিএনএ পরীক্ষায় কিশোরীর সন্তানের সঙ্গে তার কোনো মিল না পাওয়ায় আদালত সেই ইমামকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে ডিএনএ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর আপন বড় ভাই মুর্শেদি ওই সন্তানের জৈবিক পিতা। পুলিশ জানায়, মেয়ের পরিবার প্রকৃত ঘটনা আড়াল করতে এবং সন্তান মুর্শেদকে রক্ষা করতেই মক্তব শিক্ষক ও ইমাম মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। ছেলেরকে কোনো জিজ্ঞাসাবাদ, ছেলের কথা কোনো শুনে নাই। একতরফা ভাবে মেয়ের কথা শুনে তাকে হয়রানি করছে, মামলা দিয়েছে, জেলে নিছে, পারিবারিকভাবে ক্ষতি, আর্থিক অবস্থায় ক্ষতি, সবকিছু ক্ষতি করার পরে এদের এখন আমরা বিচার চাই। হুজুর নির্দোষ, এই জায়গাটা 6 বছর রয়েছে, কোনো দোষ আমরা হাইনি। এই হুজুরের নামে বিনা দোষে বিনা গাড়ে নামে মানুষে মহিলা 3-4 গে শিখাই দি মাইয়ারে হুজুরের আরে সাবাই দিছে। সাবাই দিয়ে এত আর্থিক অবস্থা নষ্ট করছে, এত ভাই বিটা বেসাই লুয়াইছে, সম্মানী যা করছে। দীর্ঘ তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার পর গত 17 এপ্রিল আদালতে দেওয়া অভিযোগপত্রে মুজাফফরকে অব্যাহতি দিয়ে মুর্শেদকে প্রধান অভিযুক্ত করা হয়। তদন্ত সূত্রে জানা যায়, 2019 সালে মক্তবের পড়াশোনা শেষ করে তানিয়া নামে ওই কিশোরী 2023 সালে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এই ঘটনায় 2024 সালের 24শে নভেম্বর কিশোরীর পরিবার মক্তব শিক্ষক মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরপরই মুজাফফর চাকরি হারান। এই মক্তবের ভিতরে ভিকটিম আমাকে এখানে দর্শন করি মর্মে মামলাটা করে, অথচ আমি এখানে তখন মক্তবে সে পড়েও না এবং কি আমার কাছে তার আগে সে পড়ে, কিন্তু তখন অবস্থায় পড়ায় না। এবং এখানে একটা নুরানি চালু ছিল 23 এবং 24 শিক্ষাবর্ষে, তখন নুরানি প্রচলিত এখানে ছিল। এখানে আমি মুক্ত পড়াইনি, অথচ আমাকে উদ্ভট এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার আর্থিক ক্ষতিপূরণ হয় যাহা অপূরণীয়, এবং আমি 5% জমি পর্যন্ত বিকৃত করে দেওয়া লাগছে, এবং কি যেটার জন্য আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ হয়েছে, জাতির কাছে হেয় প্রতিপূর্ণ হতে হয়েছে। আমি ইমাম বিদায় সবার চোখে একটা লাঞ্ছিতের বিষয় হতে হয়েছে, এবং কি সবাই আমাকে ঘৃণার চোখে দেখেছে, এবং শেষ পর্যায়ে আমার এমন পর্যন্ত হয়েছে, আমার স্মৃতিশক্তি পর্যন্ত ভ্রষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 26শে নভেম্বর তিনি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে আদালতে গেলে সেখান থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি 1 মাস 2 দিন কারাভোগ করেন।
28 ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আইনি লড়াই শুরু করেন। এদিকে মামলার তদন্তে 2024 সালের 22 ডিসেম্বর মুজাফফরকে ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষায় তার সঙ্গে সেই নবজাতকের কোনো ডিএনএ মিল পাওয়া যায়নি। কিছু কিছু টের ফাঁসি দিয়ে এগুলার যখন ফেডার বাচ্চা গেছে গই এতটা 3জন মহিলা এই ডাক্তারের কাছে লয়ে গেছে যে এবার এতটা কষাকষি করে যে এটা কীভাবে সাবাইব কীভাবে কী করব। আমি কেছি দেখতে সম্পূর্ণ ঘরের দোষ করছি। আর মহিলারা কয়েকজন আত্মরেছে ঘরের দোষ কিনলে গেলাম ঘরের দোষ হইলে কোন হইতে পারে সবগুলা জানছি শুনছি দিয়ে আয় করছিলাম ঘরের দোষ হুজুরে সাবাইও না, হুজুরে সাবাইলে ক্ষতি হইব না। ঘরের দোষ কইছে আর মহিলারা হিসেবে হিটব গেছে আর এই কারণে আয় এলিতে ক্ষমা দিছি। ঘরের দোষ কইছে আর আমার জিজ্ঞাইব না রে পুরুষেরা 10জন জিজ্ঞাইব তুই ঘরের দোষ কি করি কেন জানলা ঘরের দোষ এটা আমি ব্যাগিন করতাম এই কথা নাই আর এটা বলিও না। এরপর পুলিশ কিশোরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকার করে তার সহোদর বড় ভাই মুর্শেদ দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল। পরে 2025 সালের 19 মে মুর্শেদকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। আমি মুজাফফরের পিতা ইমামতি করি, কোন রকম জীবিকা নির্বাহ করি। ছেলের এই দুর্ঘটনা ঘটাই জেহাল খাই আমার বিভিন্ন গর্বিটা জায়গা শাখা সব বিক্রি করে লেছি। আমার বহু টাকা পয়সা চলে গেছে ভাই। আমার এই সন্তান নিয়ে সন্তান দিয়ে আমি কয়েকবার বেহস হয়ে গেছি। আমার ভাষে কেউ ছিল না। আমার এখন গর্বিটা বিক্রি করে লেছি। এখন বহু টাকা আমার 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। একই বছরের আগস্টে কিশোরী নবজাতক শিশু এবং মুর্শেদের ডিএনএ পরীক্ষা করা হলে প্রতিবেদনে দেখা যায় শিশুটির জৈবিক পিতা মুর্শেদ। ডিএনএ প্রতিবেদনে তার সঙ্গে 99.99% মিল পাওয়া যায়। এরপর তদন্ত কর্মকর্তা এসআই শরীফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করে মুজাফফরের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি এবং মুর্শেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় অভিযোগ গঠন করেন। বর্তমানে মুর্শেদ ফেনী জেলা কারাগারে রয়েছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। একের পর এক বাংলাদেশে বিগত এক সপ্তাহে এতটাই মহিলা মাদ্রাসাকে নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে যা একেবারেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে সমীচীন নয়। দর্শক, কেন এই আলোচনা একেবারেই তুঙ্গে? ভারতের উগ্রবাদীদের সেই দালালদের মাধ্যমে এবং বর্তমান ফ্যাসিস্টদের মাধ্যমেই কিন্তু এটা করা হচ্ছে। ইসলামকে হেয় করার জন্য, ইসলামী শিক্ষা থেকে এই সমস্ত মা বোনদের মুখটাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তবে বর্তমানে এই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বিস্তারিত আরো জানবো রিপোর্টে। মানে মূলত আরো 6-7 মাস আগে মেয়েটা অসুস্থ ছিল। আমরা ডাক্তার দেখাইয়া সবকিছু করে টুরে সুস্থ হওয়ার পরে ও গেছে। ও যাওয়ার পরে বলছে আমি এরকম আর করবো টরবো না, এগুলো বলে উঠলে নিয়ে এটি আসছে। নিয়ে এটি আসার পরে রয়েছে এইখানে। ওরে ফোন দিলে মেয়েটার একটা ফোনও দেয় না বা আমাদের সাথে সেরকম যোগাযোগ করতে দেয় না। ওরে ফোন দিলে 2 দিন 3 দিন 4 দিন দেওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিন দেওয়ার পরে ও একদিন হঠাৎ করে ধরিয়ে মানে টুকরুমি যাতে বলে হ্যাঁ আমি গাড়ি চালাচ্ছি, আমার রোজগার করা লাগবে না, এই যে 7-7 বলে। আর এর আগে গাড়ি চালাইতে গেলে ও 4 দিন 5 দিন বাইরে থাকতো। তখন মেয়েটা বলতো যে কোথায় থাকো, বলে যে আমি বিভিন্ন জেলায় চলে গেছিলাম গাড়ি নিয়ে। কিন্তু এই 6-7 মাস মেয়েরে বলতেছে আমি বিয়ে করবো। সবচেয়ে মূল ঘটনা এই 6-7 মাস হয়েছে যে দ্বন্দ্ব, আমি বিয়ে করব। হ্যাঁ, এই একটা মানে ঘটনাটা আমরা পাচ্ছি যে প্রায় মেয়েটারে বলে আমি বিয়ে করবো। কারণ ছোট শালা হয়তো কোনো সময় মনের আবেগে বন্যি কিছু বলার কারণে হয়তো ফোনে কথা বলতেও পারে, যে লোকটা 5টা লোক মেরে ফেলতে পারে। এর কিন্তু সাধারণ একটা জিনিসই সেন্সে পাইছে যার কথা, কিন্তু 5টা নিজের সন্তান মেরে ফেলতে। তখন ওই বোনটা অসুস্থ হলে ফোন দিয়ে কইছিল যে দুলু ভাই আপনি কেমন লোক, নিজের বউরি ডাক্তার দেন হ্যান ত্যান, এভাবে একটু বেশি কথা বলছিল। হ্যাঁ, আমাদের ধারণা আর কি এইটাই। চাকরি দেওয়ার কথা কে আনছিল ওইখানে আপনার মির্জাপুরে চাকরি করতে হলো, আপনার মাস্টারবাড়ি চাকরি করতে এনাজেট একটা গার্মেন্টস আছে ওইখানে 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। তখন ও বলছে যে ভাই তুই ছোট মানুষ, তুই এই জায়গায় 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট করবি কে, তুই আমার কাছে এনে আমি এই যে এখানে একটা কি কোম্পানি আছে এতে চায়না কোম্পানি 19,500 টাকা বেতন, 8টার থেকে 5টা ডিউটি, তোর পরিশ্রম না, মালিকের থাকা খাওয়া সবই এই জায়গা। আর আমি আর তোর আভা এই জায়গা যখন আসি তুই আয়। তখন ও কেছে না দুলু ভাই আমি যাবো না। ও কালকে আসার সময় বলছে আমি যাবো না। ঠিক আছে,
পরে বৃহস্পতিবারে বিকেলে বলছে যে আমি তো বেতন পাইনি, আমার কাছে টাকা নাই, আমি আপনাকে এনে আসবো, আমার কাছে এরকম টাকাও নাই। ও বিকাশে 500 টাকাও পাঠাইছে, পাঠালে শুক্রবারের সন্ধ্যার দিকে এখানে চলে আসছে। আপনারা দেখেছেন যে এখানে ঘটনাস্থলে 5টি মরদেহ রয়েছে এবং তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ঘটনাস্থলে বিভিন্ন প্রকার আলামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। সেটা কিন্তু আমরা যারা এই ঘটনার মূল সাসপেক্ট তাকে অথবা তাদেরকে যদি আমরা আমাদের হেফাজতে নিতে পারি, তাদের সাথে কথা বলে কেবল আমরা এটা ব্যাপারে নিশ্চিত হতে পারবো। যেহেতু এই ঘটনায় কেউ জীবিত নেই, এই পরিবারের যারা জীবিত সদস্য একজনও নেই এই ফ্ল্যাটে যারা রাতে ছিল, তো তাদের মুখ থেকে তো আমরা জীবিত কেউ থাকলে আমরা সেটা জানতে পারতাম। এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না। এখন আমাদের একমাত্র ওয়ে হচ্ছে আমরা সাসপেক্টদের ধরে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার মোটিভটা জানতে পারবো। তিনি জানেন যে এই এলাকার অধিবাসী না, তিনি হচ্ছেন গোপালগঞ্জের একজন স্থায়ী অধিবাসী। এখানে মাত্র আমরা যেটা শুনেছি যে 6 মাস কিংবা 1 বছর যাবৎ ভাড়া থাকে। ভাড়াটিয়া হিসাবে এলাকার মানুষজনের সাথে তো অতটা পরিচিত না। তিনি হচ্ছেন নিজের মতো থাকে, মাইক্রোবাসের চালক, নিজের গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় সে ভাড়ায় গাড়ি চালায় এবং যার আয় রোজগার হয় তা দিয়ে সংসার চলে। তো তার যে মাদকাসক্তির বিষয়টা, আমরা ঘরের ভিতরে একটি মদের বোতল পেয়েছি বটে, সেই মদের বোতল কিন্তু ফাঁকা ছিল, খালি ছিল, সেই মদের বোতলে কোনো মদ নাই, কিন্তু পাশে একটা কোকাকোলার বোতল আছে, বোতলে কিছুটা অবশিষ্ট কোকাকোলা রয়েছে, কাপে ঢালা কোকাকোলা রয়েছে। এই কোকাকোলার মধ্যে যদি কোনো মদের উপস্থিতি আমরা পাই, সেটা আমরা যদি ফরেনসিক এক্সপার্ট যদি আমাদেরকে বলে যে সেখানে মদের উপস্থিতি রয়েছে, তাহলে আমরা তখন বলতে পারবো যে সে মাদকাসক্ত ছিল বা মদ পান করতো, মদ পান করার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এখনই আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।